আসসালামু আলাইকুম। স্ত্রী মারা যাওয়ার পর মেয়েকে নিয়ে বৌদ্ধ ধর্ম অবলম্বী একজন লোক থাকতে শুরু করে মুসলিম এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে। যে বাড়িটি ছিল অভিশপ্ত। অভিশাপ দিয়ে অনেকগুলো জিনকে আটকে রাখা হয়েছিল এই বাড়িতে, কিন্তু বৌদ্ধ ধর্মের অনুসারী হওয়ায় জিনে বিশ্বাস করত না সে। তাই তো লোকটি এখানে বাড়ি থেকে জিন বন্দী করার সকল তাবিজ খুলে ফেলে। এতেই ঘটে বিপত্তি। এই বাড়িতে তার সাথে এখন কি হতে চলেছে চলুন দেখা যাক আজকের এই গল্পে, যার নাম দ্য কার্সল্যান্ড। গল্পের শুরুতেই আমরা কাদির নামের একজন লোককে ছুটে পালাতে দেখতে পাই। তার পেছনে তার গ্রামের অনেকেই তাড়া করছিল। তারা কাদিরকে থামতে বলে, কিন্তু কাদির তাদের কারোর কথাই শোনে না, বরং এক চোখে ছুটতে থাকে। একসময় সে একটি খাদের মতো স্থানে লুকিয়ে পড়ে। সেখানে সে হঠাৎই একটি মানব খুলি দেখতে পায়, যার সাথে সাথে নড়ে ওঠে এবং সে ভয় পেয়ে খাদ থেকে বেরিয়ে আসে। গ্রামবাসীদের সামনে সে চলে আসে এবং তারা তাকে ফিরে আসতে বলে। তখন কাদির বলে ওঠে সে এই গ্রামের কেউ না, সে এই গ্রামে আর কখনোই ফিরবে না। এই কথা বলে সে একটি ছুরি বের করে। এখানে তার চোখ মুখে খুব স্পষ্ট ফুটে ওঠে। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা মিট এবং তার কিশোরী মেয়েকে দেখতে পাই। তারা দুজন গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল। মনে হচ্ছে তারা একটি ঠিকানা খুঁজছে। বেশ কিছুক্ষণ গাড়িতে চলার পর তারা একটি এলাকায় এসে পৌঁছায়। এই এলাকার সদর দরজায় আঁকা চাঁদতারা দেখে বোঝাই যাচ্ছিল যে এটি একটি মুসলিম এলাকা। ভেতরে ঢুকে তারা নির্দিষ্ট স্থানে চলে যায়। এটি একটি পুরনো দোতলা বাড়ি ছিল। বাবা মেয়ে এখন থেকে এখানেই থাকবে। মিট এখানে তার মেয়েকে জিজ্ঞাসা করে যে এই জায়গাটি তার কাছে কেমন লেগেছে। উত্তরে মেয়ে বলে তার কাছে ভালো লাগা ছাড়া আর কোনো উপায়ও নেই। মিট এবং মেয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়ির ব্রোকার তাদের জানায় এই বাড়ির সব পুরনো ফার্নিচার উপরের তলার একটি ঘরে রেখে দিয়েছে সে, আর তাদের ফার্নিচারগুলো শিফট করে ফেলেছে। বাড়ির পুরনো মালিক বলেছে এই বাড়ির কোনো ফার্নিচার যেন ফেলা হয় না, তাই তা উপরে রেখে দিতে হয়েছে। একথা শুনে মিট একটু অবাক হয়। মেয়ের হাতে আমরা একটি মাটির পাত্র দেখতে পাই, যার দিকে তাকিয়ে সে তার মাকে উদ্দেশ্য করে বলে যে তারা এই নতুন বাড়িতে উঠেছে। আমরা বুঝতে পারি তার মায়ের দেহাবশেষ এখানেই রয়েছে। ব্রোকার মিটকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বাড়িটি দেখায়। জানা যায় এই বাড়ির বিশেষত্ব হলো এই বাড়িটি তার ফ্যাক্টরি থেকে খুবই কাছে এবং এই বাড়ির ভাড়াও দিতে হবে না, এটি ফ্যাক্টরি বহন করবে। এমন সময় মিট লক্ষ্য করে এই বাড়ির নানান জায়গায় একটি কালো কাগজ লাগানো আছে, যেখানে কিছু আঁকাআঁকি করা আছে। মিট ব্রোকারকে এই ব্যাপারে কিছু জিজ্ঞাসা করতে যাবে তার আগেই আমরা কুকুরের ডাক শুনতে পাই। এটি হলো মিট এবং মেয়ের পোষা কুকুর বো। ব্রোকার মিটকে বলে সে যেন এই কুকুরকে বাড়ির বাইরে না যেতে দেয়, কারণ এটি একটি মুসলমান এলাকা। মুসলিমরা তাদের বাড়ির ভেতরে কুকুর ঢোকা অনেক ক্ষেত্রেই পছন্দ করে না। এখন ব্রোকাররা চলে যাওয়ার পর সে ঘরে লেগে থাকা ওই কালো কাগজগুলো ছিঁড়ে ফেলে। ওই সময় তার প্রচন্ড মাথা ব্যথা করছিল, তবে সে মাথা ব্যথার ঔষধ খুঁজেও পায় না। এরপর সে মেয়ের ঘরে যায়। নক না করে ঢোকায় মেয়ে তার উপর একটু বিরক্তই হয়। দেখা যায় মেয়ের ঘরের দরজায়ও ওই কালো কাগজটি লাগানো। মিট ওই কাগজটি ছিঁড়ে ফেলে। মেয়ে এতে করে অবাক হয়ে জিজ্ঞাসা করে সেটা কেন করলো। মিট মেয়ের কথার কোনো জবাব দেয় না। তখন তারা আবারও তাদের কুকুরের ডাক শুনতে পায়। কুকুরটি যেন সেখানে থাকতেই চাইছে না, সে বারবার ডাকছে এবং খালি জায়গাতে কিছু একটা যেন খুঁজছে। তার পাশে একজন লোককে দেখা যায়, যে কিনা মিট এবং তার মেয়েকে দেখা মাত্রই সেখান থেকে চলে যায়। মিট তার মেয়েকে জিজ্ঞাসা করে বোর কি হলো, সে আগে কখনো এমনটি করেনি। মেয়েও এখানে কিছুই বুঝতে পারছিল না। নিচে নেমে এসে তারা দেখতে পায় বো যেখানটাতে ডাকছিল সেখানে একটি পাখি মরে পড়ে আছে। তারা ভাবে হয়তোবা বো পাখিটিকে দেখেই এতটা উত্তেজিত হয়েছিল। মিট ওই পাখিটিকে তুলে নেয়। এক সময় রাত নেমে আসে। এত বড় দোতলা বাড়িতে তারা শুধুমাত্র দুজন। সবখানেই খাখা করছে নীরবতা। ভোরবেলা ফজরের আজানের শব্দে তার ঘুম ভেঙে যায়, যে ব্যাপারটা তার একদমই ভালো লাগে না। সে ওঠে এবং তার স্ত্রীর ছবি কিছুক্ষণ দেখে, আর এরপর ফ্রিজ খুলে পানি খায়। তখন সে কিছু শব্দ শুনতে পায়। পুরো বাড়ি ঘুরেও সে কিছুই দেখতে পায় না। এমন সময় সে লক্ষ্য করে বাইরে সাদা পোশাক পরা কয়েকজন ছেলে মেয়েরা হেঁটে যাচ্ছে। দেখে বোঝাই যাচ্ছিল যে তারা হয়তোবা ভোরবেলা মসজিদে যাচ্ছে নামাজ এবং কোরআন পড়তে। এখন এটা বুঝতে পেরে সে চলে যায় তার বিছানায়, যেখানে শুতেই আমরা দেখতে পাই তার পেছনে থাকা তার ছায়াটি এক স্থানে আটকে গিয়েছে। সেটা তখনও পর্যন্ত বসেই ছিল। এ থেকে এটা তো স্পষ্ট যে এই বাড়িতে অস্বাভাবিক কিছু আছে। এখন ওই দিন সকালে ঘুম ভাঙতেই সে শুনতে পায় মেয়ে জোরে জোরে গান বাজাচ্ছে। সে মেয়েকে গানের ভলিউম কমাতে বলে কারখানায় চলে যায়। এই কারখানায় সে চিফ ইঞ্জিনিয়ার ছিল। কারখানায় গিয়ে সে তার ডক্টরকে কল করে এবং জানায় তার মাথা ব্যথার কথা। অন্যদিকে মেয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই যায় উপরের তলার ওই ঘরে, যেখানে এই বাড়ির পুরনো জিনিসপত্র রাখা ছিল। সেখানে সে একটি ডায়েরি খুঁজে পায়। এখন তার নতুন কলেজে দেরি হয়ে যাচ্ছিল, তাই সে দ্রুত রেডি হয়ে বেরিয়ে পড়ে কলেজের জন্য। পথেই সে সকালের নাস্তা কিনতে একটি দোকানে যায়। এটি একজন মুসলমানের দোকান ছিল। তার কাছে সেখানকার খাবারগুলো বেশ সুস্বাদু মনে হয়, তবে যেহেতু এই খাবারগুলোর সাথে সে আগে থেকে পরিচিত না, তাই সে বলতে পারছিল না যে সে কি নিবে। তখনই তার বয়সী একজন মেয়ে সেখানে চলে আসে, যার পরনে ছিল তারই কলেজের ড্রেস। অর্থাৎ তারা দুজন একই কলেজে পড়ে। মেয়েটি এখানে তার হয়ে সকালের নাস্তা নিয়ে নেয়। ওই সময় মেয়ে এই দোকানে ওই লোকটিকেও দেখতে পায়, যাকে তারা গতদিন তাদের
তাদের বাড়িতে দেখেছিল। এই লোকটির নাম ছিল হিম। হিমও এখানে মেয়ের দিকে বেশ সন্দেহজনকভাবেই তাকায়। এখন এই ব্যাপারটাকে ইগনোর করে তারা দুজন কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। পথে মেয়ে জানতে পারে এই মেয়েটি আসলে তারই ক্লাসমেট। মেয়েটির নাম ছিল ইয়াসমিন। মেয়ে ইয়াসমিনকে জিজ্ঞাসা করে যে এখানে অমুসলিম মানুষরা থাকে কিনা। উত্তরে ইয়াসমিন বলে এটি মুসলিম এলাকা হলেও এখানে অনেক বৌদ্ধরা রয়েছে, সেই সাথে অন্য ধর্ম অবলম্বীও মানুষ রয়েছে। মেয়ের কাছে এই জায়গাটা বেশ নিরিবিলি লাগছিল। ব্যাংককের ভেতর হওয়ার পরও এখানে গ্রামের মতো পরিবেশ রয়েছে। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে জানাতে চাই এক নতুন এবং মজাদার অনলাইন ক্যাসিনো সম্পর্কে, যার নাম বানজাই বেট। কেন বানজাই বেট আলাদা? এতে রোজ লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থ জিতছে। এখানে রয়েছে 3 লক্ষেরও অধিক অ্যাক্টিভ প্লেয়ার। অ্যাভিয়েটর, ক্রেজি টাইম, ফাঙ্কি টাইম, কয়েন ফ্লিপ, সুইট বানাঞ্জা, পোকার, স্লাইডস, লাইভ ক্যাসিনো সহ সবই আছে এখানে এবং খুব শীঘ্রই স্পোর্টস গেমও যুক্ত হবে। এছাড়া বিকাশ, নগদ এবং রকেট দিয়ে তাড়াতাড়ি টাকা ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন। এরই সাথে 24 ঘন্টা কাস্টমার সাপোর্ট তো থাকছেই। তাই এখনই নতুন অফারে অংশগ্রহণ করুন। নিচের পিন কমেন্টে ক্লিক করে সাইন আপ করুন এবং প্রোমো কোড হন্টিং ব্যবহার করুন। প্রথম ডিপোজিটেই 100% ওয়েলকাম বোনাস এবং 25,000 টাকা পর্যন্ত বোনাস। সেই সাথে থাকছে 200টি ফ্রি স্পিন। এই সুযোগ মিস করবেন না। তো চলুন এখন গল্পে ফেরা যাক। এখন দৃশ্য চলে যায় মিটের কারখানায়, যেখানে মিটের বস তাকে জিজ্ঞাসা করে যে তার বাড়িটি কেমন লাগলো। মিট তার জবাব না দিয়ে বলে যে তাকে এখানে কতদিন থাকতে হবে। তখন মিটের বস বলে তাকে চিফ ইঞ্জিনিয়ার বানানোর সাথে সাথেই তার সাথে অ্যাক্সিডেন্টটি হলো, যে কারণে সে ঠিকভাবে চিফ ইঞ্জিনিয়ারের দায়িত্ব পালন করতে পারেনি। আর এ কারণেই তাকে বদলি করে এই স্থানে পাঠানো হয়েছে। এখন এখানে তাকে নিজেকে প্রমাণ করতে হবে, আর এর জন্য কিছুটা সময় প্রয়োজন। এই সময় আমরা মিটের কারখানায় হিমকেও দেখতে পাই, যে কিনা নিজেও ওই কারখানাতেই কাজ করত। এখন ওই দিন বাড়িতে যখন কেউ ছিল না, তখন বাড়ির পরিবেশটা বেশ থমথমে হয়ে আসে। আমরা বুঝতে পারি এই বাড়িতে মানুষ ছাড়াও আরো কিছুর বাস রয়েছে, যে আস্তে আস্তে করে এগোচ্ছিল ঘরের ভেতরে থাকা বউয়ের দিকে। মিট বাড়িতে ফিরে দেখতে পায় বউ মরে পড়ে আছে, আর তার সামনে মেয়ে হতভম্ব হয়ে বসে বসে কাঁদছে। এটা দেখে মিট রেগে যায়, কেননা সে বারবার করে মেয়েকে বলে গিয়েছিল বউকে বাড়ির ভেতরে তালা দিয়ে রাখতে। মেয়ে জানায় সে ঠিকই বউকে ভেতরে আটকে রেখে গিয়েছিল। তবে মিটের এই কথা বিশ্বাস হয় না, যা দেখে মেয়ের আরো বেশি কষ্ট লাগে এবং সে কোনো রকম কথা না বাড়িয়ে ভেতরে চলে যায়। মিট না মানলেও আমরা তো জানি যে বউ ঘরের ভেতরেই ছিল। এখন মিট তাদের আঙিনায় একটি গর্ত খুঁড়ছিল বউকে কবর দেওয়ার জন্য। এই সময় সে তার ঘরের একটি দরজা খোলা দেখতে পায়। ব্রোকার তাকে জানিয়েছিল বাড়ির একটি দরজায় কিছুটা সমস্যা আছে। দরজাটি একা একাই খুলে যায়। মিট বুঝতে পারে হয়তোবা বউ এই দরজা দিয়ে বাইরে এসেছে, তাই তার এখানে মেয়ের সাথে করা খারাপ ব্যবহারের জন্য খারাপ লাগে। এ কারণে সে মেয়ের সাথে কথা বলতে ভেতরে যায়, যেখানে মেয়ে তাকে জিজ্ঞাসা করে যে সে সত্যি সত্যি বউকে মাটি চাপা দিবে কিনা। মূলত মেয়ে চাইছিল বউকে মন্দিরে দিতে, এতে করে মন্দির থেকে তার খুব সুন্দরভাবে সমাধির ব্যবস্থা করা হবে। যা শুনে মিট প্রক্ষন্তরে বলে যে সে মন্দিরে কখনোই যেতে চায় না। এর কারণ আমরা আস্তে আস্তে জানতে পারবো। আপাতত মিট যখন কবর খুঁড়ছিল, তখন একজন লোক আসে এবং জানায় সে তার প্রতিবেশী। তার স্ত্রী একটি তরকারি রান্না করে তার পরিবারের জন্য পাঠিয়েছে। মিটও এখানে তার কাছ থেকে খাবারটি নিয়ে নেয়। তখন লোকটি মিটকে বলে মিটের উচিত তার বাড়িতে দোয়া কালাম পড়িয়ে পবিত্র করার ব্যবস্থা করা। এই ব্যাপারে সে মসজিদের ইমামকে বলে রেখেছে। মিট এই ব্যাপারে কিছুই বলে না। তবে মিট বলে যে সে যদি কোনো কুকুর পালে তাহলে এতে কারোর কোনো সমস্যা হবে কিনা। লোকটি বলে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। কথা বলে লোকটি সেখান থেকে চলে যায়। মিট এখানে লোকটির সাথে বেশ ভালো ব্যবহার করলেও ঘরের মধ্যে ঢুকেই সে ওই খাবারটি ডাস্টবিনে ফেলে দেয়, যা দেখে মেয়ে একটু অবাক হয়। তখন মিট বলে তার ধারণা বউকে কেউ বিষ খাইয়েছে, কেননা ব্রোকার তাকে বলেছিল মুসলিমরা কুকুর পছন্দ করে না। আর হয়তো বা গতকাল তার বাড়িতে আসা ওই লোকটি তার কুকুরটিকে বিষ খাইয়েছে, অর্থাৎ সে এখানে হিমের কথা বলছিল। এখন ওই রাতে মেয়ের খালা তাদের সাথে দেখা করতে আসে। মেয়ের খালা বলে যে তার বাবা অর্থাৎ মেয়ের নানা চায় মেয়ে তাদের সাথে থাকুক। আসলে মেয়ের নানার সাথে মিটের সম্পর্ক খুব একটা ভালো ছিল না, কারণ তার ধারণা মিটের গাফিলতির কারণেই তার মেয়ে অর্থাৎ মেয়ের মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সে মারা গিয়েছে। এমনকি এই কারণে সে মিটদের বাড়িতেও মিটকে থাকতে দিতে চাইছিল না, কেননা মিটরা মূলত মিটের স্ত্রীর বাড়িতে থাকতো, যেটা এখন তার বাবা অর্থাৎ মেয়ের নানার কবজায় ছিল। এই নিয়ে মিট এবং তার শালীর মধ্যে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। এরই মাঝে হঠাৎ করে মেয়ের খালাতো ভাই চিৎকার করে বলে এখানে একটি পাখির খাঁচা আছে। যা শুনে মিট একটু অবাক হয়, কারণ তারা তো কোনো পাখির খাঁচা আনেনি, আর এই বাড়ির যা জিনিসপত্র তা উপরের রুমে রয়েছে। তাই সে এখানে মেয়েকে জিজ্ঞাসা করে যে ওই পাখির খাঁচাটা সে উপর থেকে এনেছে কিনা। মেয়ে জানায় সে এমনটি কিছুই করেনি। এমন সময় হঠাৎই মিট কিছু একটা শব্দ শুনতে পায়। সে বলে ওঠে উপরে কেউ একজন আছে। তবে অবাক করা বিষয় হলো মিট ছাড়া আর কেউই এই শব্দ শুনতে পাচ্ছিল না।
তবে ইতিমধ্যে এই শব্দ শুনে পাগলের মতো মিট ছুটাছুটি করছিল, যেটা দেখে মেয়ে চিন্তিত হয়ে পড়ে নিজের বাবাকে নিয়ে। তাই তো সে তার খালামণিকে জানিয়ে দেয় যে সে তার সাথে যাবে না। এই মুহূর্তে তার বাবার তাকে প্রয়োজন। তাই তো হার মেনে মেয়ের খালামণি সেখান থেকে চলে যায়। তাকে বিদায় দিতেই মিট দেখতে পায় ওই লোকটি তখনও তাদের বাড়ির গেটের সামনে, যে কিনা তাদেরকে দেখা মাত্রই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। মিট তার পিছু করে, তবে তাকে ধরতে পারে না। তখনই সে দেখতে পায় তার বাড়ির মেন দরজায় ওই লোকটি অর্থাৎ হিম কিছু একটা কালি দিয়ে এঁকে গিয়েছে, যেটা সে হাত দিয়ে মুছে দেয়। এখন ওই দিনও তার ভোর রাতে অর্থাৎ ফজরের আজানের সময় ঘুম ভেঙে যায়, কেননা উপরের ফ্লোরে মনে হচ্ছিল কেউ যেন হাঁটাহাঁটি করছে। এই সব কিছু মিলে মিট বেশ অতিষ্ঠ ছিল, তার যেন কষ্ট হচ্ছিল। সে সেখানেই বসেছিল, তখনই তার পেছনে আমরা একটা ছায়াকে দেখতে পাই, যাকে মিট লক্ষ্য করে না। এখন সকালবেলা আমরা মেয়ের হাতে ওই পুরনো ডায়েরিটি দেখতে পাই, যা সে বাড়ির পুরনো জিনিসের মধ্য থেকে পেয়েছিল। বাবা তাড়া দেওয়ায় সে কলেজের জন্য দ্রুত তৈরি হয়ে বের হয়। মিট মেয়েকে জানায় যে সে এখনো পর্যন্ত তার ঔষধের বক্সটি খুঁজে পায়নি। এ কারণে সে তার মাথা ব্যথার ঔষধও খেতে পারছে না, যা শুনে মেয়ে তার বাবাকে ডাক্তার দেখাতে বলে। ওই অ্যাক্সিডেন্টের পর থেকেই তার বাবা কোনো ধরনের চেক আপ করায়নি। তবে মিট তার কথায় খুব একটা গুরুত্ব দেয় না, যে ব্যাপারটা নিয়ে মেয়ের বেশ রাগ হয়। মাঝ রাস্তায় মিট সেই দোকানটির সামনে নামে, যে দোকানটি থেকে মেয়ে গতদিন খাবার কিনেছিল। মূলত সে এখানে নেমেছিল হিমকে দেখে। সে সরাসরি গাড়ি থেকে নেমে হিমের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে গতরাতে সে তার বাড়ির সামনে কেন গিয়েছিল। হিম বলে সে তাকে সাহায্য করতে গিয়েছিল তার কুকুরটিকে দাফন করাতে। যা শুনে অবাক হয়ে মিট জিজ্ঞাসা করে যে সে কি করে জানলো যে তার কুকুরটি মারা গিয়েছে। উত্তরে হিম বলে তাকে মান বলেছে। মান ওই প্রতিবেশী ছিল যে কিনা সেদিন মিটকে তার বাড়িতে খাবার দিতে গিয়েছিল। তবে মান এখানে পুরোপুরি অস্বীকার করে যে সে হিমকে এমন কিছুই বলেনি। তাই এবার মিট হিমের উপর ভীষণ রেগে যায়। তখন হিম খুব অদ্ভুত কিছু কথা বলতে থাকে, যেমন সুলাইমান আলাইহিসসালামের সময়ও লোকেরা তার কথা না মেনে শয়তানের অনুসারী হতো, কালো জাদু করত এবং মানুষকে কালো জাদু করা শেখাতো। মানুষ মূলত অবিশ্বাসের কারণেই এই সকল কাজ করত। তার এইসব কথা শুনে মিট আরো বেশি রেগে যায় এবং তাকে মারতে উদ্যত হয়। তখন মিটের প্রতিবেশী এবং মেয়ে মিলে তাকে সামলে নেয়। মিটের প্রতিবেশীর মতে হিম এক সময় কালো জাদু করত, যার কারণে তার ভালোর থেকে খারাপ বেশি হয়েছে। তাই এখন সে সকলকে এইসব কথা বলে বেড়ায়। তাই মিটও যেন বাকিদের মতো তার কথা ইগনোর করে। এখন মিট তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। এখন কলেজে পৌঁছে মেয়ে ক্লাসে যায়, যেখানে প্রফেসরের বলা একটা কথা তার কানে লাগে, যে বাড়ি সবসময় প্রাণহীন নয়, এটি অনেক সময় জীবন্ত হয়ে যায়, রক্ত মাংসের মানুষের মতো আচরণ করে। যাক, এখন কাজ শেষ করে মিট যখন ফিরে আসছিল তখন সে হিমকে দেখতে পায়। তাকে কিছু না বলে মিট চলে যাচ্ছিল। হঠাৎই তার গাড়ির সামনে বড় একটি ট্রাক চলে আসে। অল্পের জন্য সে বেঁচে যায়। রাতের বেলা আবারও মিট কিছু শব্দ শুনতে পায়। শব্দটি আসছিল দোতলার ঘর থেকে। সে যখন দেখার চেষ্টা করছিল তখন সে দেখতে পায় একজন মেয়ে ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে। তাই সে পিছু করতে করতে ওই ঘরের দিকে এগিয়ে যায়, যেখানে সে প্রথমে বউকে দেখতে পায়, যে কিনা পরক্ষণেই ভয়ঙ্কর এক কুকুরের রূপ নেয়, যার ফলে মিট ভয় পেয়ে যায় এবং সিঁড়ি থেকে পড়ে যায় এবং এতে করে সে ব্যথা পায়। যা দেখে মেয়ে ছুটে আসে এবং তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। উত্তরে মিট জানায় সে বউকে দেখেছে। একথা শুনে মেয়ে অবাক হয়ে তার বাবার দিকে তাকিয়ে থাকে। পরদিন সকালে মেয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়। মিট নিচে নেমে আসলে মেয়ে তাকে বলে সে তার বাবার ঔষধ খুঁজে পেয়েছে এবং সেই সাথে সে তার বাবার জন্য এই এলাকার একটি চায়ের দোকান থেকে নাস্তা নিয়েছে। এই নাস্তার দোকানটা তাদের প্রতিবেশী চালায়, যার নাম হলো বাং। বাং তাদের বাড়িতে মিট এবং মেয়েকে নিমন্ত্রণ জানিয়েছে। তবে মিটের এটা ভালো লাগে না, কেননা মিট চাইছিল না যে মেয়ে প্রতিবেশীদের সাথে এত বেশি মিশুক। তবে মেয়ের মতে তারা যেহেতু এখানে নতুন এসেছে তাই নিজেদের সুবিধার্থেই তাদের বন্ধু বানানো উচিত। মিট বলে সে এমন বন্ধু বানাতে চায় না যার কারণে তার কুকুর মারা যাবে কিংবা তার ঘরে যারা কালো জাদুর কাগজ লাগিয়ে রাখবে। তবে মেয়ের কাছে এমনটি মনে হচ্ছিল না। তার মনে হচ্ছিল এই এলাকার মানুষজন বেশ ভালো মনের। মিট বলে তারা এখানে বেশি দিন থাকবে না, তাই তাদের এত পরিচিত মানুষের দরকার নেই। মিট এছাড়াও আরো বলে যে এই এলাকা এবং এই বাড়ি সবকিছু তার উপর এক খারাপ প্রভাব ফেলছে, তার মনে চাপ ফেলছে। মেয়ে বলে তার উচিত একজন ভালো মানসিক রোগের ডাক্তার দেখানো। এতে করে মিট রেগে গিয়ে বলে ওঠে যে সে পাগল নয়। তবে মেয়ের ধারণা সে খুব দ্রুতই পাগল হতে চলেছে। সেদিন হিম মসজিদে যায় নামাজ পড়তে। সে সহজে মসজিদে আসে না, তাই এলাকার লোকজন তাকে সেখানে দেখে বেশ অবাক হয়। একজন লোক তাকে বলে সে যেন নতুন আসা ওই লোকটিকে বিরক্ত না করে, তাদেরকে যেন নিজেদের মতোই থাকতে দেয়। হিম এতে কথা না বাড়িয়ে তার বাড়িতে ফিরে যায়। রাতের বেলা তাকে আমরা ইন্টারনেটে কালো জাদু সম্পর্কিত কিছু ভিডিও দেখতে পাই। অন্যদিকে ওই সময় মেয়ে বাড়িতে একা একা গেম খেলছিল। তখন তার বাবা তাকে কল দেয় এবং বলে রাতে তার ফিরতে দেরি হবে। সে যেন বাড়ির পেছনের দরজাটা ভালো করে বন্ধ করে দেয়। মেয়ের সাথে কথা বলতে বলতে হঠাৎই মিট লক্ষ্য করে তার ড্রয়ারে একটা মদের বোতল রয়েছে, যেটা সে রাখেনি। এই সময় তার কাছে মনে হয় ফোনের অপর প্রান্ত থেকে সে তার স্ত্রীর ডাক শুনেছে, কিন্তু পরবর্তীতেই হঠাৎ করে কুকুরের ডাক শোনা যায়, যা শুনে সে ভীষণ ভয় পেয়ে যায় এবং ভাবে মেয়ে হয়তো বা বিপদে আছে। তাই সে আর এক মুহূর্ত দেরি করে না। তখনই সে তার ফ্যাক্টরি থেকে বেরিয়ে যায় বাড়ির উদ্দেশ্যে।
বাড়িতে ঢুকে পুরো অন্ধকারের ভেতরে সে মেয়েকে ডাকছিল। এমন সময় সে লক্ষ্য করে মেয়ে পেছনের দরজা দিয়ে কোথাও একটা চলে যাচ্ছে, যা দেখে সে মেয়েকে ডাকতে থাকে এবং তার পিছু পিছু বাড়ি থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আসল মেয়ে তো তার ঘরে বসে তখনও হেডফোন লাগিয়ে গেম খেলছিল, যে কারণে সে মিটের ডাক শুনতে পারেনি। এদিকে মিট চলে যায় বাড়ির পেছনের দিকে। সেখানে সে একটা পুকুরের ধারে 4টি লম্বা কালো খিমার পরা মেয়েকে দেখতে পায়, যারা কিনা উপর হয়ে কিছু একটা করছিল। ডাক দিতেই তারা উঠে দাঁড়ায় এবং মিটের দিকে ঘুরে তাকায়। দেখা যায় তাদের তো মুখমণ্ডলই নেই। পর মুহূর্তেই তারা পরিণত হয় কালো কাকে, যা দেখে মিট ভয় পেয়ে যায় এবং এই হট্টগোলে পুকুরের পানিতে পড়ে যায়। বাবার শব্দ শুনে ততক্ষণে মেয়ে সেখানে চলে এসেছিল। মিট তখনও পর্যন্ত বুঝছিল না যে সে এইমাত্র কি দেখেছে। সে আশেপাশে ভালো করে দেখছিল। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং পরদিন সকালের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা এই ফাঁকা বাড়িতে কারোর একটা উপস্থিতি দেখতে পাই। পুরো বাড়িতে ছায়ার মতো কেউ ঘুরে বেড়াচ্ছিল। ওই দিন দুপুরে মেয়ে তার বাবাকে নিয়ে বাঙের নিমন্ত্রণ রক্ষা করতে যায়। বাঙের মেয়েই ছিল মেয়ের বন্ধু ইয়াসমিন, যে কিনা তাকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। সেখানে রান্নার জন্য গরু জবাই করা হচ্ছিল, যা দেখে মিটের একদমই ভালো লাগে না। অন্যদিকে মেয়েকে ইয়াসমিন তার সাথে করে খাবারের জন্য নিয়ে যায়। মেয়েদের এবং ছেলেদের খাবারের স্থান আলাদা ছিল। সেখানে মেয়ে ইয়াসমিনকে জিজ্ঞাসা করে যে এই উৎসবটি কিসের উৎসব। উত্তরে ইয়াসমিন জানায় তার ভাইয়ের সুন্নতে খাতনা দেওয়া হয়েছে। এখন এখান থেকে উপরে পুরুষদের জন্য আলাদা করে খাবারের ঘর ছিল। সেখানে একটা টেবিলে নিয়ে বসিয়ে দেওয়া হয় মিটকে। মিট এখানে আশপাশটা ভালো করে দেখে সেখানে থাকা লোককে জিজ্ঞাসা করে হিম নামের ওই লোকটি এসেছে কিনা। তার পাশে বসা লোকটি উত্তরে বলে হিম আসেনি, তাকে হয়তোবা নিমন্ত্রণই করা হয়নি, কেননা তাকে গ্রামের লোকজন অতটা পছন্দ করে না। তাই লোকটি মিটকে বলে যে হিম যদি তাদেরকে বিরক্ত করে তাহলে সে যেন এই লোকটিকে জানায়। তখন মিট জানতে চায় হিমের সমস্যা আসলে কি। লোকটি উত্তরে বলে হিম একজন ভালো ছেলে ছিল, সে খুবই সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারত। এরপর সে পড়াশোনা করার জন্য দূরে দক্ষিণের দিকে যায়। সেখানে তার কি হয়েছিল তা কেউই জানে না, তবে সে কালো জাদু চর্চা শুরু করে দেয়। এখানে থাকা আরেকজন লোক মিটকে জিজ্ঞাসা করে সে পায়ে ব্যথা পেল কিভাবে। মিট বলে সে অন্ধকারে ঘরে পড়ে গিয়েছিল। লোকটি যখন বলে সে ভেবেছে অন্য কিছু, সে হয়তো বা কোনো কিছু দেখেছে পুরনো বাড়িতে যা দেখা যায়। তাদের এই কথাবার্তা শুনে মিট বেশ অবাক হয়। বাং বলে সে আগেই বলেছিল মিট যেন তার বাড়ি পবিত্র করিয়ে নেয়। কথা বলতে বলতে মিট দেখতে পায় তার পায়ের আঘাত থেকে রক্ত পড়ছে। তখনই তার কিছু একটা হয়ে যায়। তার ওই গরুর রক্তের কথা মনে পড়ে যায়। এছাড়াও তার বাড়িতে বিভিন্ন অসংলগ্ন ঘটনার কথা, বোর মৃতদেহের কথা এসব মনে পড়তে থাকে। তার মনে হয় উপস্থিত সবাই একযোগে তাকে দেখে হাসছে। সে চিৎকার করে সেখান থেকে বেরিয়ে চলে যায়। সে যখন এইভাবে বেরিয়ে যাচ্ছিল তখন মেয়ে তাকে দেখে অবাক হয়ে যায় এবং তার পিছু পিছু সেও ওইখান থেকে বেরিয়ে আসে। মিট নিজেদের বাড়িতে গিয়ে বড় বড় করে নিঃশ্বাস ফেলতে থাকে এবং বলতে থাকে সে এখান থেকে চলে যাবে। এরা কেউই ভালো নয়, এরা সবাই বউকে মেরে ফেলেছে, তাদের কালো জাদু করেছে। তারা যেভাবে করে গরু জবাই দিতে পারে সব খারাপ কাজও করতে পারে। মিট বলতে থাকে প্রতিদিন সকালবেলা সে কিছু শব্দ শুনতে পায় যা তার একদমই সহ্য হয় না। অর্থাৎ মিট এখানে আজানের কথা বলছিল। মিট তার পায়ের ঘাটাকে মেয়েকে দেখায় এবং বলে এদের কারণেই এই ঘা হয়েছে। মেয়ে অবাক হয়ে বলে যে তার পায়ে কোনো ঘা নেই। আমরাও দেখতে পাই তার পায়ে সত্যিই কোনো ক্ষত নেই। এতক্ষণে সে এইসব কিছু কল্পনা করছিল। মিট তাকে বলে হিম তাদের উপর কালো জাদু করেছে। মেয়ে তার বাবাকে বলে নিজেকে সামলে নিতে। তার বাবা যদি নিজেকে না সামলায় তাহলে সে তার খালামণিকে কল করে বলবে তাকে নিয়ে যেতে। এ কথা শুনে মিট নিজেকে সামলে নেয় এবং তার মেয়েকে সরি বলে। মেয়ে বলে সে যদি এখানে থাকতে না চায় তাহলে তারা অন্য বাড়ি খুঁজে দেখতে পারে, আর এখানে যদি তাদের থাকতেই হয় তাহলে তারা এই বাড়িটিকে কোনো একজন সাধুকে এনে মন্ত্রপুত করতে পারে। তবে এরপরও যদি তাদের সমস্যার সমাধান না হয় তাহলে মিটকে তার মেয়ের কথা মোতাবেক একজন মানসিক রোগের ডক্টরের কাছে যেতে হবে। মিট এই কথাই রাজি হয়ে যায়। তাই তো সে পরদিনই একটা বৌদ্ধ মন্দিরে যায় এবং সে প্রার্থনা করে। তার স্ত্রী মারা যাওয়ার পর এই প্রথম সে আবারও মন্দিরে এসেছিল। আর এরপর মেয়ে নিজেদের সাথে করে বৌদ্ধ পণ্ডিতদেরকে নিজেদের বাড়িতে নিয়ে যায়। সেখানে তারা পবিত্র পানি পুরো বাড়ির আশেপাশে ছড়ায়। আর এরপর গর্ত খুঁড়ে ওই আঙিনায় একটি ছুরি পাওয়া যায়। এটা দেখতে বেশ অদ্ভুত ছিল। মেয়ে বলে সেই ছুরিটি রেখে দিতে চায়। পণ্ডিত বলে এই ছুরিটি রেখে দেওয়াই তাদের উচিত হবে না। মেয়ে তবুও ছুরিটি রাখতে চায়। এখানে পূজা করার সময় পণ্ডিত খুবই অদ্ভুতভাবে মিটের দিকে তাকিয়েছিল, যেন সে কোনো কিছু অনুভব করতে পারছিল। এখন পূজা পাঠ শেষে তারা ওই বাড়ির আঙিনায় একটা মন্দির স্থাপন করে দেয়। এই ছোট ছোট মন্দির থাইল্যান্ডে প্রায় সকলের বাড়িতেই থাকে যারা কিনা বৌদ্ধ ধর্ম অবলম্বী। এখন দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা দেখতে পাই পরদিন ভোরবেলাতেও ফজরের আজানের শব্দে মিটের ঘুম ভেঙে যায়। এই আজানের সময় আমরা বাইরে স্থাপন করা ওই মন্দিরটিকে দেখতে পাই, যার আশেপাশের মাটিও যেন কাঁপছিল। ছটফটিয়ে ঘুম থেকে উঠেই মিট শুনতে পায় দরজায় কিছু অদ্ভুত শব্দ হচ্ছে। আজ প্রথমবারের মতো সে দেওয়ালে ওই ছায়াটিকে দেখতে পায়।
ওই দিন তার ফ্যাক্টরিতে একটি দুর্ঘটনা ঘটে। একটা মেশিনে আগুন ধরে কয়েকজন শ্রমিক আহত হয়ে যায়। মিট প্রথমে চেষ্টা করে মেশিনটি বন্ধ করার, তবে সে সঠিক সুইচ না চেপেই ল্যাপটপ দিয়ে সবকিছু কন্ট্রোল করতে যায়। এই ব্যাপারে তার একজন কর্মচারী তাকে বলছিল, তবে সে এটা শোনে না। তখনই ওই কর্মচারী নিজে গিয়ে মেশিনটি অফ করে দেয়, ফলে সবকিছু নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে। তখন মিটের বস সেখানেই উপস্থিত ছিল এবং তার হাতে ছিল মিটের ড্রয়ারে থাকা ওই মদের বোতলটি। তার মনে হচ্ছিল মিট হয়তো বা কাজের স্থানে এসে নেশা করছে, আর এই কারণেই সে এই সিচুয়েশন হ্যান্ডেল করতে পারেনি। দূর থেকে হিম এই সবকিছু দেখছিল। অন্যদিকে মেয়ে গিয়েছিল মন্দিরের ওই পণ্ডিতের সাথে দেখা করতে। পণ্ডিত বলে যে অতীত সব সময় তার ছাপ ফেলে, কখনো বস্তু রূপে, কখনো বা অনুভূতি রূপে, আবার কখনো বা স্মৃতি রূপে। মেয়ে পণ্ডিতকে অনুরোধ করে তার বাড়িতে যেতে এবং তার বাড়ির শুদ্ধিকরণের ব্যবস্থা করতে। তখন পণ্ডিত বলে শুদ্ধিকরণ করার জন্য তার যেটুকু আধ্যাত্মিক শক্তি প্রয়োজন সেই শক্তি তার নেই। তার শক্তি দ্বারা সে ওই বাড়িতে থাকা বস্তুটিকে দূর করতে পারবে না। অর্থাৎ সে বলতে চাইছিল অতীতের কোনো এক ভয়ানক কিছু ওই বাড়িতে রয়েছে, যেটা তার শক্তি দ্বারা দূর করা সম্ভব নয়। এর ফলে মেয়ে দুশ্চিন্তায় পড়ে যায়। এরপর সে যায় ইয়াসমিনের বাবার দোকানে, যেখানে অন্যান্য মেয়েদের সাথে বসে ইয়াসমিন গল্প করছিল। কেউ একজন এই খালের ধারে ফাঁস দিয়ে মারা গিয়েছে। ইয়াসমিন এই ব্যাপারে মেয়েকে জানায়। এই কথা শুনে মেয়ে বেশ অবাক হয়। ইয়াসমিন বলে এই লোকটির পরিবারে একটি অভিশাপ ছিল, তার কারণেই সে মারা গিয়েছে। অভিশাপটি কি এই ব্যাপারে ইয়াসমিন তাকে কিছুই বলে না। মূলত এই ব্যাপারে সে সকলের সামনে কথা বলতে চাইছিল না, তাই মেয়ে ইয়াসমিনের সাথে তার বাড়িতে যায়। সেখানে ইয়াসমিন তাকে সবকিছু খুলে বলে, এই লোকটির ইতিহাস এবং মেয়ে এখন যে বাড়িতে আছে তার ইতিহাস একসাথে সম্পর্কিত। ওই লোকটির পরিবার এই বাড়িতেই ছিল, তারা যদিও এখানে আর থাকে না, তাদের পুরো পরিবার এখন আমেরিকায় থাকে। মেয়ে হঠাৎ করে জিজ্ঞাসা করে তাদের বাড়ি মুসলিম গোরস্থানের উপর করা হয়েছে কিনা। ইয়াসমিন অবাক হয়ে বলে কবরস্থান ওই বাড়ি থেকে অনেক দূরে। এরপর মেয়ে জানতে চায় মুসলিমরা ভূতে বিশ্বাস করে কিনা। ইয়াসমিন তাকে বলে মুসলিমরা ভূতে নয়, বরং জিনে বিশ্বাস করে। অনেক সময় জিনরা বাড়িঘর পাহারা দিয়ে থাকে। এখন ইয়াসমিন বলে মেয়ের কাছে অদ্ভুত শোনালেও তার এই মুহূর্তে হিমের কাছে যাওয়া উচিত। মেয়ে বলে তার হিমকে ভালো লাগে না, তবে ইয়াসমিনের মনে হচ্ছিল এই মুহূর্তে মেয়েকে সাহায্য করতে পারে একমাত্র হিম। এমন সময় ইয়াসমিন দেখতে পায় তার বাড়ি থেকে সকলে দৌড়ে কোথাও একটা যাচ্ছে। এই ব্যাপারে জিজ্ঞাসা করলে ইয়াসমিনের বাবা জানায় আরো একটি মৃতদেহ গাছের সাথে ঝুলে আছে। যা শুনে ইয়াসমিনের সাথে সাথে মেয়েও সেখানে গিয়ে উপস্থিত হয়। পুলিশ মৃতদেহটি গাছ থেকে নামায় এবং অ্যাম্বুলেন্সে তুলে নেয়। এরই মধ্যে ইয়াসমিন মেয়েকে নিয়ে হিমের বাড়িতে চলে যায়। মেয়ে হিমকে বলে তার বাবা খুবই অসুস্থ, তার ধারণা তার বাবাকে কেউ কালো জাদু করেছে, হিম যেন তাকে সাহায্য করে। মেয়ে এখানে হিমের বাড়িতে বেশ অদ্ভুত অদ্ভুত পেপার কাটিংও দেখতে পায়। তখন হিম মেয়েকে বলে যে তার মতে মেয়েদের উচিত ওই বাড়ি থেকে চলে যাওয়া। মেয়ে জিজ্ঞাসা করে সে কি চায় না তার আশেপাশে অমুসলিমরা থাকুক। একথার প্রতি উত্তরে হিম জানায় যে তার স্ত্রী নিজেই একজন অমুসলিম। একথা শুনে মেয়ে কিছুটা চমকে যায়। হিম জানায় তার বাড়িতে যে সমস্যা হচ্ছে এর জন্য হিম দায়ী নয়, বরং মেয়ের নিজের বাবা দায়ী। তার কারণেই তাদের বাড়িতে কিছুটা সমস্যা হচ্ছে। তারা আসার আগে এই বাড়িটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল। সে কিছু তাবিজ লিখে ওই বাড়িতে ঝুলিয়ে রেখেছিল যাতে করে সমস্যা না হয়, কিন্তু তার বাবা আসা মাত্রই সব ছিঁড়ে ফেলেছে এবং বাড়িতে বিপদ ঢুকেছে। আমরা বুঝতে পারি কেন হিম বারবার ওই বাড়ির আশেপাশে থাকতো। সে আসলে ওই বাড়িটি নিরাপদ রাখতে চাইছিল। হিম বলে তাদের ওই বাড়িটি ছেড়ে চলে যাওয়া উচিত। তার বাবাও সাসপেন্ড হয়ে গিয়েছে। একথা শুনে মেয়ে একটু অবাক হয়। সে এই খবর জানতো না, তার বাবা তাকে এখনো পর্যন্ত কিছু বলেনি। বাড়ি ফিরে গিয়ে মেয়ে তার ঘরে মেঝেতে রক্ত দেখতে পায়। এতে করে সে প্রচন্ড ভয় পেয়ে তার বাবাকে খুঁজতে উপরে যায়। খুঁজতে খুঁজতে বাবার ঘরে গেলে মেয়ে দেখতে পায় তার বাবা একটি ছুরি দিয়ে নিজের পায়ে আঘাত করছে। মূলত তার যে স্থানটিতে ক্ষত বলে মনে হচ্ছিল সেই স্থানটি সে ছুরি দিয়ে খুঁজছিল। রক্ত সেখান থেকেই পড়ছিল। মেয়ে কোনো মতে মিটকে থামায় আর এরপর তাকে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসে। তবে সে কিছুতেই বাইরে যাওয়ার দরজাটি খুলতে পারছিল না। এমন সময় অপর পাশ থেকে দরজাটি খুলে দেয় হিম। হিমই মিটকে নিয়ে হসপিটালে যায় এবং তার পায়ে ব্যান্ডেজ করিয়ে আনে। গাড়িতে মিটের হুঁশ ফিরলে সে যখন হিমকে দেখে তখন সে জিজ্ঞাসা করে তারা কোথায় যাচ্ছে। উত্তরে মেয়ে বলে তারা দক্ষিণাঞ্চলে যাচ্ছে। হিম তাদের এমন একজনের কাছে নিয়ে যাচ্ছে যে কিনা তাদেরকে সাহায্য করতে পারবে, কিন্তু মিট জানায় সে হিমের সাথে যেতে রাজি নয়। মেয়ে বলে তাকে হিমের সাথে যেতেই হবে, তা না হলে সে তার বাবার সাথে থাকবে না। ফলে এবার মিট চুপ করে যায়। হিমের গাড়িতে একটি আয়াত লেখা লকেট ছিল। সেটি দেখে মিট জিজ্ঞাসা করে এটি সে কেন রেখেছে। উত্তরে হিম জানায় এতে পবিত্র কোরআনের আয়াত লেখা আছে। মিট বলে এইসব কিছু তাকে রক্ষা করবে না। তার গাড়িতেও এমন অনেক কিছুই ছিল, তবুও তার গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছিল। অর্থাৎ সে এখানে ওই অ্যাক্সিডেন্টের কথা বলছে যে অ্যাক্সিডেন্টে সে তার স্ত্রীকে হারিয়েছিল। মেয়ে তার বাবার কথায় খুব একটা গুরুত্ব না দিয়ে হিমকে বলে সে ইয়াসিনের কাছে বাড়িতে পাহারা দেওয়া জিনদের কথা শুনেছিল। এই ব্যাপারটা কি? হিম এবার তাকে জিনদের ব্যাপারটা খুলে বলে। জিন হলো মানুষের
মতোই একটা সম্প্রদায়। এটি মানুষও নয় কিংবা শয়তানও নয়। ভালো জিনরা মানুষদের সাহায্য করে, আর খারাপ জিন শয়তানের সাথে মিলে মানুষের শরীর এবং মন কবজা করে ফেলে। বিশেষ করে যাদের মন দুর্বল তাদের উপর জিন কবজা করে। মিট বলে জিন না, ভূত বলে ডাকলেই পারে। হিম বলে যে তারা ভূত নয়, তারা মৃত কোনো কিছু নয় যারা কিনা মানুষকে ক্ষতি করার জন্য ফিরে আসে, বরং তারা জীবিত এক ধরনের এন্টিটি। সব ধর্মেই এই ব্যাপারে আলাদা আলাদা বিশ্বাস রয়েছে। এই কথা শুনে মিট হেসে বলে, তাহলে কি ভূতদেরও ধর্ম রয়েছে? তার এইসব তুচ্ছ-তাচ্ছিল্যের কথা ইগনোর করে মেয়ে হিমকে জিজ্ঞাসা করে যে তার বাবার কি হয়েছে। হিম উত্তরে বলে তার বাবার পেছনে খারাপ কোনো জিন পড়েছে, যে কিনা তার মনের দুর্বলতার সুযোগ নিচ্ছে। এখন দক্ষিণে পৌঁছাতেই তাদের সকাল হয়ে যায়। সেখানে পৌঁছে বাবা এবং মেয়েকে একটা দোকানে বসিয়ে রেখে হিম একটি লোকের সাথে কোথাও একটা চলে যায়। কিছুক্ষণ পর সে মিটের জন্য একটা ওয়াকিং স্টিক নিয়ে আসে। এরপর তারা আবারও গাড়িতে করে রওনা দেয়। হিমের এইসব ব্যবহারে মিট নিজেও বেশ অবাক ছিল। এখন অবশেষে তারা এক জায়গায় এসে গাড়ি থামায়, আর এরপর হিম বলে এখান থেকে হেঁটে তাদের সামনে এগোতে হবে। তারা পাহাড় বেয়ে সামনের দিকে এগোতে থাকে। আমরা পাহাড়ে কিছু লোককে দেখতে পাই যাদের হাতে বন্দুক দেখা যায়। মিট তখনও পর্যন্ত সন্দেহ করছিল এবং ভয় পাচ্ছিল। এর উপর আবার সে বেশি দূর একসাথে হাঁটতেও পারছিল না, তবুও তারা এগোতে থাকে। সারাদিন হাঁটার পর প্রায় সন্ধ্যার দিকে তারা কারোর বাড়িতে এসে পৌঁছায়। সেখানে তারা একজন বৃদ্ধাকে হুইল চেয়ারে বসে ঘুমাতে দেখতে পায়। হিম তাকে জাগাতেই সে তাদের জিজ্ঞাসা করে যে তারা তার বিড়ালটিকে দেখেছে কিনা। এই মহিলার নাম হলো জাইনাব, যার কাছ থেকে হিম কালো জাদু শিখেছিল। হিম সবকিছু তাকে খুলে বলে। মহিলাটি বলে সে এখন আর এইসব কিছু করে না। হিম মিটদের দেখিয়ে বলে তারা বিপদে পড়েছে, তারা তার কাছে এ কারণেই সাহায্য চাইতে এসেছে। তারা ওই বাড়িতে থাকে। জাইনাব বুঝতে পারে যে হিম কোন বাড়ির কথা বলছে। সে অবাক হয়ে বলে ওই বাড়িতে তো সুরক্ষা দেওয়া আছে, সেখানে কোনো সমস্যা হওয়ার কথা না। তখন হিম জানায় সেখানে সমস্যা হচ্ছে। মেয়ে এগিয়ে এসে জিজ্ঞাসা করে ওই বাড়িতে কি সমস্যা রয়েছে। এর উত্তর না দিয়ে জাইনাব বলে মেয়ের তার বাবাকে নিয়ে চিন্তা করা উচিত, তার বাবা আর ঠিক হবে না। মেয়ে এটা শুনে কেঁদে ফেলে এবং বলে হিম বলেছিল জাইনাব সব ঠিক করতে পারবে। তখন জাইনাব বলে যে মিটের সমস্যা একমাত্র সে নিজেই ঠিক করতে পারবে, এ বাদে আর কেউ পারবে না। এমন সময় জাইনাবের পেছনে আগুন জ্বলতে শুরু করে এবং মিট প্রচন্ড জোরে চিৎকার করতে থাকে। তার চোখ মুখ পাল্টে গিয়েছিল, সে প্রচন্ড ছটফট করছিল। হিম এবং মেয়ে মিলে তাকে ধরে রাখতে পারে না। সে বারবার বলছিল যে এই লোকটি তার স্ত্রীকে খুন করেছে। এই কথা শুনে জাইনাব তার কাছে আসে এবং কপালে হাত দিয়ে দোয়া পড়ে জিন তাড়ানোর চেষ্টা করে। অনেক চেষ্টার পর জাইনাব সাময়িক সময়ের জন্য জিনকে তাড়াতে পারে। এরপর সে বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করে যে তারা বাবা মেয়ে মিলে এই কি কাজ করলো। দৃশ্য চলে যায় গল্পের শুরুতে দেখা কাদিরের কাছে। কাদির এবং তার মতো কয়েকজন অসম্ভব পরিশ্রমের কাজ করছিল। তাদের বড় সাহেবরা তাদের কোনো রকম বেতন ছাড়াই এই অমানসিক পরিশ্রম করিয়ে যাচ্ছে। কাদিরের মতো লোকদের পা কেটে যাচ্ছে, হাত কেটে রক্ত বের হচ্ছে, কিন্তু তারা কাজ থামাতে পারছে না। কাজ থামালেই শাস্তির ব্যবস্থা। তবুও কাদির এক সময় থেমে যায় এবং বলে সে বাড়ি ফিরে যেতে চায়। তার এক সহকর্মী তাকে বলে সে বাড়ি ফিরে কি করবে, তার বাড়িতে কিছুই অবশিষ্ট নেই। তবে কিছু থাকুক বা না থাকুক, কাদিরের জন্য তার নিজের বাড়ি ছিল জান্নাত। এখন এইভাবেই রাত নেমে আসে। ওই রাতে আমরা কাদিরকে দেখতে পাই যে কিনা একজন লোকের ওপর ঝাড়ফুঁক করছিল। তার এক বড় সাহেব দূর থেকে এইসব দেখে জিজ্ঞাসা করে কাদির কি কালো জাদু জানে। উত্তরে তার সাথে থাকা লোকটি বলে যে কাদির জিন তাড়ানোর কাজ করতে পারে। তারা এক বন্ধুকে জঙ্গলের পথে জিন ধরেছে। তখন বড় সাহেব লোকটিকে বলে যে কাদিরের দিকে লক্ষ্য রাখতে। তাদের মতো ছেলেপেলেরা সুযোগ পেলেই পালিয়ে যায়। অন্যদিকে সফলভাবে জিন তাড়ানোর পর কাদির তার এক সহকর্মী ম্যাটকে বলে যে এরপর থেকে সে নিজেও এই কাজ করতে পারবে। ম্যাট আসলে কাদিরের সাথে থেকে জিন তাড়ানো শিখছিল। কাদির বলে এইসব ঠিকঠাক মতো শিখতে পারলে সে এখান থেকে পালিয়ে যাবে এবং নিজেদের জায়গায় ফিরে যাবে। ম্যাট বলে সে নিজের জায়গায় ফিরে যেতে চায় না, বরং এখানেই থাকতে চায়। এখানে অনেক সুযোগ সুবিধা আছে, এখানে 3 বেলা তারা খেতে পারছে। কাদিরের মতে তাদের এখানে কিছুতেই ভালো মতো থাকতে দেওয়া হবে না। ম্যাট এসব শুনে রেগে যায় এবং বলে কাদির অনেক স্বার্থপর, সে জিনদের ব্যবহার করে নানান অপকর্ম করে। এই নিয়ে দুই বন্ধুর মধ্যে ঝগড়া হয়ে যায়। ম্যাট সরাসরি চলে যায় এক বড় সাহেবের কাছে এবং বলে কাদির সহ আরো কিছু ছেলেরা এখান থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। ম্যাট সহ বড় সাহেবের লোকেরা কাদিরকে ধরার জন্য ছুটতে থাকে। দৃশ্য চলে যায় মুভির শুরুতে দেখা ওই দৃশ্যতে, যেখানে ছুটতে ছুটতে কাদির বলে যে সে এখানে আর থাকবে না, এটি তার জায়গা না। তবুও তারা তাকে ঘিরে ফেলে এবং মারার জন্য প্রস্তুত হয়। তখনই কাদির একটি কাজ করে, সে তার ওই বিশেষ ছুরিটি বের করে এবং শয়তানের কাছে প্রার্থনা করে। সে বলে ইবলিস যেন এই এলাকা অভিশপ্ত বানিয়ে দেয়, এখানে যেন কেউ বাঁচতে না পারে। তার এই অভিশাপে সবাই চমকে যায়। মার্ট তাকে বারবার বারণ করছিল, কারণ অন্ততপক্ষে সে নিজে জানতো যে এই অভিশাপ কতটা ভয়ঙ্কর হতে পারে।
এখন এই সব কিছুর শাস্তিস্বরূপ কাদিরকে মেরে ফেলার হুকুম দেওয়া হয়, যে জিনিসের বিরুদ্ধে ছিল মাঠ। মাঠ অনেক রিকোয়েস্ট করে যে তারা যেন তাকে না মেরে ফেলে, তবে এই কথা কেউ শোনে না। মাঠের সামনেই কাদিরের গলা কেটে তাকে মেরে ফেলা হয়। বড় সাহেব জানতো যে মাঠ নিজেও কাদিরের কাছ থেকে এইসব কালো জাদু শিখেছে, তাই সে মাঠকে বলে অভিশাপ কাটানোর ব্যবস্থা করতে। তবে মাঠ তা করে না, বরং সে নিজেই এবার প্রতিবাদী হয়ে যায়। সে এমন ধরনের কুফরি কালাম করে যে সেখানে থাকা প্রত্যেককে তখনই মারা যায়। মাঠ কাদিরের ওই ছুরিটি গর্ত করে মাটিতে পুঁতে রাখে। সে একটি পাখির খাঁচার ভেতরে ওই অভিশাপকে বন্দি করে রেখেছিল। এই খাঁচাটি মেয়ের খালাতো ভাই খুঁজে পেয়েছিল এবং তার হাত ধরেই ওই অভিশাপও মুক্ত হয়ে গিয়েছিল। বাকি কাজ মেয়ে করেছিল। পণ্ডিত যে ছুরিটি খুঁজে পেয়েছিল তা মেয়ে নিজের কাছে রেখে দিয়েছিল। এই ছুরিটি আসলে কাদিরের ছুরি ছিল। যাক, এখন কাদিরের অভিশাপ আটকে মাঠ বেশি দিন বাঁচতে পারে না, কেননা তার কালো জাদুর কারণেই বড় সাহেব মারা গিয়েছিল। এ কারণে পরদিনই তাকে শাস্তিস্বরূপ পানিতে ডুবিয়ে মেরে ফেলা হয়। আর এতে করে ওই স্থানে মাঠের অভিশাপও লেগে যায়। ফলে ওই পুরো জায়গাটি পরিণত হয় একটা অভিশপ্ত জায়গায়। সেখানে বাড়ি করে এক জমিদার উঠেছিল, যে কিনা এক মুসলিম নারীকে বিয়ে করে। ওই জমিদারটি জিনের সাহায্যে অভিশাপগুলো সেখানেই বন্দি করে রেখেছিল। তবে এখন আবার সেই অভিশাপ মুক্ত হয়ে গিয়েছে। আবারও সেই অভিশাপ বন্দি করার ব্যবস্থা করতে হবে। দৃশ্য বর্তমানে আসে এবং জাইনাব বলে যে মিটের নিজের অভিশাপ হলো তার নিজের দুঃখ। তার মনের দুঃখ এবং দুর্বলতার কারণেই জিন তাকে সহজেই কাবু করে নিয়েছে। সেখান থেকে তাকে আগে মুক্তি পেতে হবে। এখন জাইনাবের ওই স্থান থেকে তারা রওনা দেয় তাদের বাড়ির উদ্দেশ্যে। পথে হিম নামাজ পড়ার জন্য থামে। এই সুযোগে বাবা মেয়ে দুজনই কথা বলতে থাকে। তাদের কথা থেকে জানা যায় যে মেয়ের হাতে আমরা সব সময় যে ডায়েরিটি দেখতাম এটি আসলে তার মায়ের ডায়েরি ছিল, যেখানে তার মা ছবি আঁকত। মেয়ে জানায় তার মা মারা যাওয়ার আগে, অর্থাৎ ওই অ্যাক্সিডেন্টের দিন সে মিটের একটা ছবি এঁকেছিল, যেটা দেখা মাত্রই মিটের ওই দিনের কথা মনে পড়ে যায়, যে কিভাবে সে তার ভালোবাসার মানুষটিকে হারিয়েছিল। এমন সময় সেখানে হিম চলে আসে। হিম বলে রাতটা তাদের সেখানেই থাকতে হবে। তারা একটি হোটেলে ওঠে। আজও ফজরের সময় মিটের ঘুম ভেঙে যায়। ওই দিন হোটেল থেকে মিট এবং মেয়ে দুজনই চলে যায় তাদের আগের বাড়িতে। তবে বাড়ির সামনে গিয়েই দুজন হতভম্ব হয়ে যায়। তাদের বাড়ির সামনে বিক্রি হওয়ার ব্যানার লাগানো আছে। মেয়ে তার খালামণিকে কল দেয় এবং জিজ্ঞাসা করে তার বাবার বাড়ি সে বিক্রি করলো কেন। মেয়ের চোখে পানি চলে আসে। তার একের পর এক ছোটবেলায় এই বাড়িতে কাটানো সব স্মৃতিগুলো মনে পড়তে থাকে। সেই সাথে মনে পড়তে থাকে মায়ের সাথে কাটানো ওই স্মৃতিগুলো, যেগুলো সে আর কোনোদিনও ফিরে পাবে না। যেটা বুঝতে পেরে মিট পাগলের মতো হয়ে যায় এবং দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। মেয়ে কোনো মতে তার বাবাকে থামায়। এখন এই মুহূর্তে তারা আবারও বাধ্য হয়ে ফিরে আসে তাদের পুরনো ওই ভুতুরে বাড়িতে। মেয়ে মিটকে বিশ্রাম নিতে বলে এবং সে তাদের জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করে, যাতে করে তারা দ্রুত এখান থেকে কোথাও চলে যেতে পারে। বাইরে তখন প্রচন্ড বাতাস বইছিল। আমরা দেখতে পাই তাদের ঘরের আঙিনায় বসানো ওই মন্দিরটিতে ফাটল ধরতে শুরু করেছে। মিটের ঘরের ভেতরেও প্রচন্ড হাওয়া বইতে থাকে। লাইট ফ্লিকার করতে থাকে এবং জিনিসপত্র পড়ে যেতে থাকে। মিট বুঝতে পারে না এসব কি হচ্ছে। হঠাৎই তখন মিটের স্ত্রীর দেহ অবশেষ থাকা মাটির পাত্রটি পড়ে ভেঙে যায়। সে নিজেও ছিটকে পড়ে। সে কোনো মতে উঠে দাঁড়ায় এবং তার স্ত্রীর ছবি নিয়ে বাইরে বেরিয়ে যায়। মেয়ে সব গোছগাছ করে নিচে এসে তার বাবাকে খুঁজে পায় না। তার মায়ের মাটির পাত্রটি ভেঙে পড়ে থাকতে দেখে সে প্রচন্ড কাঁদতে শুরু করে। এমন সময় বাইরে দরজায় শব্দ হয়। দেখা যায় হিম জাইনাবকে নিয়ে চলে এসেছে। সে জাইনাবকে পুরো ঘর ঘোরাতে থাকে এবং জাইনাবও দোয়া পড়তে পড়তে চারিপাশ পর্যবেক্ষণ করতে থাকে। পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হয়ে যায়। পুরো ঘর জোরে জোরে কাঁপছিল। জাইনাব এর মধ্যে কোনো মতে নিজেকে সামলে দোয়া পড়ে জিনকে চলে যেতে বলে। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি কিছুটা শান্ত হলে তারা ঘরের বাইরে যায়। দেখা যায় মন্দিরের চারিপাশ থেকে কালো ধোঁয়া বের হয়ে সেটা আকার নিয়েছে বিরাট আকারের দানবের। সব দেখে শুনে জাইনাব বলে সে একা এর সাথে যুদ্ধ করতে পারবে না, তার হিমেরও সাহায্যের দরকার। অন্যদিকে বাইরে মেয়ে তার বাবাকে খুঁজে চলেছিল। মিটের কোনো পাত্তাই পাওয়া যাচ্ছিল না। একসময় মেয়ে তার বাবাকে খুঁজে পায়, যে কিনা চুপচাপ বসেছিল। মেয়ে তার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করে যে সে এখানে কেন এলো। মিট তখন আবারও ছটফট করতে শুরু করে। তার স্ত্রীর ছবি হাত থেকে ফেলে দেয়। দূরে মিট তার স্ত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। সে তার স্ত্রীর দিকে এগিয়ে যায় কাঁদতে কাঁদতে। তখনই তাকে সরি বলে মেয়ে জড়িয়ে ধরে এবং সামনে যেতে মানা করে। মেয়ে কাঁদতে কাঁদতে তার বাবাকে বোঝানোর চেষ্টা করে যে তার মা এখানে নেই, তার মা এই পৃথিবীতে নেই, আর কখনো আসবেও না। মিট মেয়ের কথা শুনতে চায় না। তখন মিটের হুঁশ ফেরানোর জন্য মেয়ে তার হাতে নক করতে থাকে। নক করাটা তাদের পরিবারের তিনজনের একরকম খেলা ছিল। এভাবে করে তারা একে অপরকে ডাকত। এর সাথে মিটের অতীতের স্মৃতি মনে পড়তে থাকে। তাদের তিনজনের একসাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো সব তার চোখের সামনে ভাসতে থাকে। এতে করে তার হুঁশ ফিরে আসে এবং সে তার মেয়েকে জড়িয়ে ধরে। অন্যদিকে হিম এবং জাইনাব যুদ্ধ চালিয়ে যাচ্ছিল ওই জিনের সাথে। এমন সময় সেখানে অভিশাপ কাদেরের রূপ নেয়।
যে কিনা ওই মন্দিরটি নিজের হাতে তুলে নেয় আর এরপর জাইনাবকে তার হুইল চেয়ার সহ শূন্যে ভাসিয়ে দেয়। কাদির হিসিয়ে জাইনাবকে বলতে থাকে তার এবং কাদিরের মধ্যে কোনো পার্থক্য নেই, তারা দুজনই সৃষ্টিকর্তার বাইরে অন্য কিছুর উপর বিশ্বাস করতে শুরু করেছে, তারা দুজনই অন্ধকারের পূজারী, তারা দুজনই জিনকে ব্যবহার করছে। কথা বলতে বলতে কাদিরের রূপ নেওয়া জিনটি জাইনাবকে শূন্য থেকে মাটিতে ফেলে দেয়। এবার কাদিরের রূপ থেকে সেটা ভয়ানক এক আকৃতি নিতে থাকে। জাইনাব কোনো মতে মাটি থেকে তার তসবি তুলে নেয়। এরপর সে দোয়া কালাম পড়তে আরম্ভ করে। জিনও তার চেষ্টা চালিয়ে যায় এবং অভিশাপের মন্ত্রটি বারবার আওড়াতে থাকে। ইবলিসকে ডাকা যে মন্ত্রটি পড়ে কাদির অভিশাপ দিয়েছিল। ভালো মন্দের যুদ্ধ চলতে থাকে। মেয়ে এবং মিট দূর থেকে এই অদ্ভুত দৃশ্য দেখছিল। হিম তার ছোট্ট কোরআনটি নিয়ে এক নাগারে তা পড়তে থাকে। সে যখন আয়াতুল কুরসি পড়ছিল তখন এর ফাঁকে আমরা কাদিরের একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। মার একদিন তাকে বুঝিয়ে বলেছিল যে এখানে তারা যথেষ্ট খাবার পাচ্ছে, যদিও তারা এখানে দাস হিসাবে আছে। কাদির বলে খাবার পৃথিবীর সবখানেই আছে, তবে নিজের ঘরে থাকার ব্যাপারটা অন্যরকম। এ থেকেই বোঝা যায় যে তার বাড়ি ফেরার আকুলতা কতটা বেশি ছিল। অন্যদিকে জাইনাব এবং হিমের চেষ্টায় কাদির দুর্বল হয়ে যায় এবং হাওয়ায় মিলিয়ে যায়। হিম পবিত্র স্থাপনার নিচেই মাটিতে একটি হাড় পায়, যেটাতে কাদিরের ব্যাপারে কিছু একটা লেখা ছিল। এই হাড়ের টুকরোটি জাইনাবের হাতে তুলে দেয় হিম। পরম শ্রদ্ধার সাথে জাইনাব তা তুলে নেয়। জাইনাব তাদের দিকে ফিরে বলে কাদির হলো তার পূর্বপুরুষ, তাই সে এতদিন পর এসেছে কাদিরকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে। আমরা বুঝতে পারি এই হাড়টি মূলত কাদিরের ছিল। দূরে আমরা কাদিরের কারিন জিনকে দেখতে পাই, যে কিনা হাসি মুখে তাদের দিকে তাকিয়ে আছে। সে সারাটা জীবন তার বাড়িতে ফিরে যেতে চেয়েছিল। এখন এই সবকিছু শেষে ফাইনালি তার বাড়িতে ফেরা হচ্ছে। এখন তার আত্মা মুক্তি পাবে খারাপ জিন এবং শয়তান থেকে। এরপর আমরা পরদিনের দৃশ্য দেখতে পাই, যেখানে কাদিরের জন্য দোয়া করা হচ্ছিল। সেখানে হিম, জাইনাব ছাড়াও ইয়াসমিন, তার বাবা আরো অনেকেই ছিল। দোয়া শেষে খেতে খেতে মিট বলে সে শুনেছে দক্ষিণাঞ্চলে এখনো ঝামেলা হচ্ছে, তাই এখনই জাইনাবের বাড়িতে ফেরা উচিত হবে না। তবে হিমের এমনটি মনে হতো না। তার মতে জাইনাবের বাড়ি সেখানে, তাই সেখানকার যে পরিস্থিতিই হোক না কেন তার নিজের বাড়িতে ফিরে যেতে হবে। কাদিরের দেহাবশেষ নিয়ে জাইনাব ফিরে যায় দক্ষিণাঞ্চলে। মিট এবং মেয়ে ওই বাড়িতে শান্তি মতো করে বসবাস করে। তবে আসলেই কি সব ঠিক হয়ে গিয়েছিল? এতগুলো অভিশাপ, এতগুলো জিনকে কি এত সহজে এই বাড়ি থেকে তাড়ানো সম্ভব? পরদিন দুপুরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে তাদের বাড়ির পেছনের দরজায় আবারও শব্দ শোনা যায়। দরজাটি একা একা ভয়ানকভাবে খুলে যাওয়ার সাথে সাথে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমার মতো মুভি লাভার্সদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচপি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।